নিজের হবু বর হিসেবে সেনাবাহিনীর মেজর অভিককে দেখে চমকে উঠল সুনীতি। যেই লোকটাকে জমের মতো ভয় পায়, যার আশেপাশে কয়েক সেকেন্ড থাকলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাকে কিনা আজীবন সহ্য করতে হবে। সুনীতি আর ভাবতে পারল না, দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। সুনীতির বাবা সামুয়েল খন্দকার যেন মেয়ের কথা গ্রাহ্যই করল না। বেশ হাসি মুখেই বললেন, এটা মজা করার সময় নয় সুনীতি, আমরা এখানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে কথা বলছি। সুনীতি আবার কান্না পেয়ে গেল। নিজের বাবাই যদি এমন করে, তাহলে সে কাকে বুঝাবে? এই ভেবে একবার আর চোখে তাকালো অভিকের দিকে। অভিক পুরো ভাবলেশীনভাবে বসে আছে, যেন কি হচ্ছে তাতে তার কোনো পরোয়াই নেই। সুনীতি মনে মনে বলল, অসম্ভব, এই খারুশ লোকটাকে আমি মরে গেলেও বিয়ে করব না। অভিকের বাবা আহসান চৌধুরী সুনীতির অস্থিরতা লক্ষ্য করলেন। তাই তো তিনি সুনীতির উদ্দেশ্যে বললেন, সত্যিই কি তুমি এই বিয়ে করতে চাও না মা? সুনীতি এবার নিজের বাবা তো একবার অভিকের দিকে তাকিয়ে নাবুদক মাথা নাড়ল। আহসান চৌধুরী একটি দীর্ঘশ্বাস ফেলে সামিউল খন্দকারের উদ্দেশ্যে বললেন, দেখুন মিস্টার খন্দকার, আমার মনে হয় সুনীতি সত্যি এই বিয়েটা করতে চায় না। তাই আমাদের আর এই বিষয় নিয়ে কথা না বাড়ানোই মঙ্গল। কি বলো তুমি রাহেলা? বলেই নিজের স্ত্রী রাহেলার দিকে তাকালেন। রাহেলা খাতুন বেশ নাখুশ হলেন। সুনীতিকে তার বেশ পছন্দ ছিল। একই এলাকায় বাড়ি হবার কারণে মেয়েটাকে ছোট থেকেই দেখছেন। মেয়েটা যেমন ভদ্র এবং শালীন, ব্যবহারও অমায়িক। তাই তো চেয়েছিলেন নিজের ছেলের বউ করে নিয়ে যেতে। কিন্তু মেয়েটা এভাবে মুখের উপর না বলে দেওয়াতে তিনি বেশ নারাজ হলেন। তাই তো গম্ভীর স্বরে বললেন, তোমার যা ইচ্ছা। আহসান চৌধুরী বেশ বুঝতে পারলেন তার ঘরণী ভীষণ চটে গেছে, তাই আর তাকে বেশি খোঁচাতে চাইলেন না। আবার তিনি মেজাজ হারিয়ে মুখ ফসকে কিছু বলে দেয়, তখন সেটা একদম ভালো দেখাবে না। তাই তো তিনি ভদ্রতার সহিত সামিউল খন্দকারকে বললেন, এখন তাহলে আমরা উঠি। তুমি আবার সুনীতির উপর বেশি রাগারাগি করো না। ওর নিজের জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার অনুমতি আছে। বলেই নিজের স্ত্রীকে ইশারা করে উঠে দাঁড়াতে বললেন। রাহেলা খাতুন থতমত মুখ নিয়ে উঠে দাঁড়ালেন। অভিকও অনেকক্ষণ থেকে হাঁসফাঁস করছিল। সেও দ্রুত উঠে স্থান ত্যাগ করল। সুনীতি যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সামিউল খন্দকার ভীষণ লজ্জা বোধ করছে। মেয়েটা এমনভাবে মুখের উপর না করে দেওয়া ঠিক করল না। পরতে বুঝিয়ে বলা যেত, বাসায় আসা গেস্ট এভাবে ফিরে গেলে ভালো দেখায় না। তাই তিনি অত্যন্ত বিনয়ের সহিত বললেন, আপনারা তো এখনো কিছু খেলেন না, অন্তত নাস্তাটুকু খেয়ে যান। আহসান চৌধুরী কিছু বলার পূর্বেই রাহেলা খাতুন বলে উঠল, তার কোনো প্রয়োজন হবে না, আমাদের খিদে নেই। বলেই তিনি গটগট করে বেরিয়ে গেলেন। আহসান চৌধুরীও চলে গেলেন তার পিছু পিছু। সবাই বেরিয়ে যাবার পর সামিল খন্দকার সব রাগ দিয়ে জমা হলো নিজের মেয়ের উপর। তাই তিনি সুনীতির উপর চেঁচামেচি করতে শুরু করলেন, তোমার কি কোনো সেন্স নেই? জীবনে দেখেছ এইভাবে কেউ মুখের উপর না বলে? সামিউল খন্দকার নিজের স্ত্রী নয়না খন্দকারকে রান্না করতে বলেছিলেন। তিনি রান্নাঘরেই ছিলেন। তিনি রান্নাঘর থেকে ছুটে এসে বললেন, কি হলো? মেয়েটার উপরে তো চেঁচামেচি করছো কেন? কেন করছি সেটা তোমার মেয়েকে জিজ্ঞেস করো। ও চৌধুরী সাহেবকে মুখের উপরেই বলে দিয়েছেন যে এই বিয়েটা ও করতে পারবে না। ওনারা অপমানিত বোধ করে না খেয়ে চলে গেলেন। সে কি, আমি যে ওনাদের জন্য কত কিছু বানালাম, সেটা তুমি নিজের গুণধর মেয়েকে বলো। আদর দিয়ে তো আমার মাথায় তুলেছ। নয়না খন্দকার নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, এভাবে বলো না, একটাই তো মেয়ে আমাদের, ওকে আদর করবো না তো কাকে করব? আর তাছাড়া ওর বয়সটাও তো কম, এখনো বাচ্চা, তাই বুঝতে পারেনি। সামিউল খন্দকার এবার নিজের স্ত্রীর উপর রাগারাগি করে বললেন, তোমার মেয়ে এখনো ছোট আছে, 20 বছর পেরিয়ে গেছে, ভার্সিটি পড়ে। তোমার মেয়ে তবুও নাকি ছোট, লোকে শুনলে হাসবে। সুনীতি অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকালো। নয়না খন্দকার সুনীতির মাথায় হাত বুলিয়ে বলল, তুমি যাও মামুনি, তোমার রুমে গিয়ে রেস্ট নাও, আমি তোমার বাবার সাথে কথা বলছি। সুনীতি মায়ের কথা মতো নিজের রুমের দিকে রওনা হলো।
সামুয়েল খন্দকার নিজের স্ত্রীর উদ্দেশ্যে বললেন, এভাবেই মেয়েকে মাথায় তুলে নাচো, আমি আর কিছু বলবো না। নয়না খন্দকার বললেন, তুমি তো জানো ও শুধু বয়সেই বেড়েছে, এখনো তেমন বুদ্ধি হয়নি, আর তাছাড়া ওর বিয়েটা করতে চায় না। এ নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। এমনিতে আমার আর্মি প্রফেশনাল লুক ভালো লাগে না, ওদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। আমার একমাত্র মেয়ে, আমি এমন অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাই না। কিন্তু অভিক ছেলেটা অনেক ভালো, তাছাড়া মিস্টার এবং মিসেস চৌধুরী ওকে খুব পছন্দ। আচ্ছা, সব কথা ছাড়ো, আমরা না হয় দুজনে মিলে ওনাদের কাছে গিয়ে সুনীতির ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে আসবো, যা ভালো মনে করো। সুনীতি নিজের রুমে এসে চুপচাপ বসে আছে, তার যেন এখন কিছুই ভালো লাগছে না। এমন সময় তার ফোন বেজে উঠল। সুনীতি ফোনটা হাতে নিয়ে দেখল তার বেষ্টু অহনা ফোন দিয়েছে। সুনীতি ফোনটা রিসিভ করে অহনা বলে উঠল, কিরে, কি খবর তোর? সুনীতি একটা দীর্ঘশ্বাস ফেলে, কি খবর চাস? তোকে এত উদাসীন লাগছে কেন? সুনীতি অহনাকে আজকের সকল ঘটনা খুলে বলল। সব শুনে অহনা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এটা তুই কি করলি পাগলি? আমি আবার কি করলাম? মেজর অভিককে তো দেখেছিস গতবার তোদের পাড়ায় গিয়ে। উফ, কি হ্যান্ডসাম লোকটা, আর কি তার এটিটিউড। আমি তো প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তুই কিভাবে এই প্রস্তাবটা ফিরিয়ে দিতে পারলি? সুনীতি বলল, আমার ওনাকে ভীষণ ভয় লাগে। ওনার কণ্ঠস্বরটা কি গম্ভীর, আর সবসময় কি রাগী রাগী চোখে তাকান। উফ, আমি আর ভাবতে পারছি না। ছোটবেলায় একবার ওনার ধমক খেয়েছিলাম, আজও ওই ঘটনাটা মনে আছে। তোর দেখি ওনাকে এত পছন্দ হয়, তুই বিয়ে করে নে, প্রয়োজনে তাই করব। ধন্যবাদ আমার রাস্তাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। মজা করে কথাটা বলে ফোন করে রেখে দিল। আর সুমিতে ফোন রেখে দিয়ে অহনার বলা কথাগুলো ভাবতে লাগলো। আসলে এই লোকটা ভীষণ সুদর্শন। তখনই তার কানে ভেসে উঠল 10 বছর আগের সেই ধমক, এই মেয়ে, আমার গিটার হাত দিয়েছ কেন? ওটা রেখে দাও। ব্যাস অতীত থেকে বেরিয়ে এসে বলল, আল্লাহ বাঁচাইছে। এদিকে বাড়িতে এসে অভিক নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে চারিদিকে হাত পা ছুঁড়ে ফেলছে। এখন সে এই মুহূর্তে ভুলতে পারছে না, ওই মেয়েটার এত বড় সাহস অভিককে রিজেক্ট করে। অভিক যে সুনীতিকে পছন্দ করত ব্যাপারটা এমন নয়, কিন্তু সুনীতি তাকে এভাবে রিজেক্ট করার ব্যাপারটা তার আত্মসম্মানে লেগে গেছে, তাই এত রিয়েক্ট। এদিকে রাহেলা খাতুন নিজের স্বামী আহসান চৌধুরীকে উদ্দেশ্য করে বললেন, সব দোষ তোমার। আমি আবার কি করলাম? তুমিও ওই সুনীতিকে দেখতে যেতে চাইছিলে। আমার কিছু ভালো লাগছে না। ওই মেয়ে এত বড় সাহস আমার হিরের টুকরোর ছেলেকে রিজেক্ট করে, দেখবো ওর কোনোদিনও ভালো হবে না। এভাবে কাউকে বদদুয়া দেওয়া ঠিক না রাহেলা, তুমি নিজেকে সামলাও। পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।